শুভ সন্ধ্যা। নবমীর পক্ষ থেকে পরিবারের সকল সুধী কবিবৃন্দকে জানাই শুভ সন্ধ্যা। প্রথমে একটা কথা বলে নিই, আমি আমার অনুষ্ঠান আমার মতন চালিয়ে যাচ্ছি, এখানে আমি কোনো কমেন্ট বা কিছু দেখতে পাচ্ছি না। আর যদি কেউ উপস্থিত থাকেন একটু আমাকে একটু কমেন্ট করে প্লিজ বলবেন। গতকাল আমাদের বাঙালি জীবনে একটি বিশেষ দিন গেছে, সেটা হচ্ছে 25শে বৈশাখ, অর্থাৎ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। 1288 বঙ্গাব্দে 25শে বৈশাখ কলকাতার জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে জন্ম নিলেন এক শিশু। নাম রাখা হলো রবীন্দ্রনাথ। নামের সার্থকতা কতটা সেটা আপনারা সকলেই জানেন, সেটা নতুন করে বলার কিছু নেই। রবির কিরণে সারা বিশ্বের আলোয় আলোকিত এই বহুমুখী প্রতিভাবান মানুষটি শুধু লেখনী বা সঙ্গীতের মধ্যে সীমাবদ্ধ ছিলেন এমন নয়। তিনি একজন উচ্চমানের অঙ্কন শিল্পী। তার আঁকা ছবিগুলো দেখলে যেন মনে হয় জীবন্ত। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন দার্শনিক। তার পুজো পর্যায়ে এবং ব্রহ্ম সঙ্গীতে সৃষ্টির মাধ্যমে দর্শনের প্রতি যে তার গভীরতা, সেটা খুব সুন্দরভাবে প্রকাশ পেয়েছে। তিনি এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছিলেন, এটা আমাদের বাঙালির গর্ব, এবং এই নিয়ে আমরা বরাবর গর্ববোধ করি এবং ভবিষ্যতেও করব। তাই আজ নবমীর পক্ষ থেকে এই মহান বিশ্ববরণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি। তাকে প্রণাম জানিয়ে আমি দীপাঞ্জন আজকের অনুষ্ঠান শুরু করছি। প্রথমেই আমি যে কবিতায় চলে যাচ্ছি তার আগে একটা কথা বলে নিচ্ছি। এই লাইভটি যখন অ্যানাউন্স হয় তখন এর বিষয়বস্তু মেইন ছিল যেটা রবীন্দ্রনাথ, তাই সেই ধরনের কবিতাগুলি এখানে নির্বাচিত হয়েছে। এটা ছাড়াও আরো কিছু কবিতা আছে, তা আমি আজকের অনুষ্ঠান শুরু করছি। প্রথম যার কবিতা দিয়ে আমি শুরু করছি, তিনি আমাদের পরিবারেরই একজন খুব গুণী সদস্যা, নাম মিনতি ঘোষ। ওনার সৃষ্টি যেটা রবি প্রণাম। মনে ভাবলাম জন্মদিনে তোমায় ডাকিব মনে, গঙ্গা জলে গঙ্গা পুজো করব না কো আরো। যখন থাকি আনন্দেতে, উৎসবে খুশিতে মেতে, যায় রবীন্দ্রসঙ্গীত এ মন ভরে যায়। বিষাদে যখন মনটা ভারী, সবকিছুতেই ছাড়াছাড়ি, দুঃখের গান গাই। তখন দেখি অবাক হয়ে চোখের জলে ভেসে গিয়ে পড়েছি যে তোমার কবিতাটাই। প্রেমে যখন পূর্ণ আমার পেয়ালা, মন প্রাণ দিয়ে কোন গান গাই। অবাক হয়ে দেখি আমি ভালোবাসায় ভরা ভাষা মিটিয়ে দেয় সকল আশা। কেটেছে এবেলা বিরহের আকাশ কুসুম চয়নে, সব পথ মিশে গেল শেষে তোমার দুখানি নয়। এ কি ওনার সৃষ্টি! এ যেন বাদল ছড়া সৃষ্টি, সব মিশে একাকার। হে রবীন্দ্র, তুমি মিনতির লক্ষ নমস্কার। ঘুচে যাক যত গ্লানি, মুছে যাক সব অন্ধকার। সত্যি দিদি, এই যে কথাটা আপনি বলেছেন, প্রত্যেকটা আমাদের জীবনে প্রত্যেকটা মুহূর্তে যেন রবীন্দ্রনাথ যুক্ত আছেন। আনন্দে, দুঃখে, প্রেমে, সমস্ত ওনার গান, ওনার কবিতা
সত্যি। এরপরে আমি যে কবিতায় ফিরে যাচ্ছি, এ 25শে বৈশাখ, সৃষ্টি সুশান্ত কাঞ্জিলাল, নবর্ণীর কর্ণধার। হে 25শে বৈশাখ, আর একবার এসো। 1268 বঙ্গাব্দের মতো করে কোন রত্নগর্ভা সারদা সুন্দরী প্রসব করুক বিশ্ব বরেণ্য রবি ঠাকুর। বাংলার মুখ উজ্জ্বল করে সৃষ্টি হোক অনেক গীতাঞ্জলি, গীতবিতান, নাটক, নোবেলের সৃষ্টি হোক পাহাড়ের থরে থরে। জালিয়ানবাগের মতো জঘন্য অত্যাচারে ত্যাগ করুক নাইট উপাধি আরেকবার। আর একবার খোলা তীক্ষ্ণ তরবারির মতন গর্জে উঠুক কলম তার। যারা তোমার সৃষ্টিকে বিকৃত করে ধ্বংস করতে চায়, তাদের করো না ক্ষমা, এই মিনতি আমার। হে 25শে বৈশাখ, তুমি এসো রবির জন্মদিন হয়ে। তুমি আসো এক শুভ লগ্ন বহন করে, মধ্য গগনের রবি স্মৃতি বহন করে। এই 25শে বৈশাখ, এবারে তুমি এসো গুরুদেবকে সঙ্গে নিয়ে। আরেকবার গর্জে উঠুক বাংলা বিশ্ব দরবারে নোবেল পুরস্কারে সুসজ্জিত হয়ে। এই 25শে বৈশাখ, তুমি এসো রবি ঠাকুরকে সঙ্গে নিয়ে। আজকে সুশান্তদা একটা কথা বলি, আপনার এই যে লেখনীর মাধ্যমে যে কল্পনাকে আপনি প্রতিষ্ঠিত করেছেন, সেই কল্পনা যদি সত্যি বাস্তবায়িত হয়, তাহলে সত্যি একটা মিরাক্কেল হবে। খুব সুন্দর লাগবে। এরপরে আমি যে কবিতায় চলে যাচ্ছি, আমাদের নবউর্মীর একজন কবি আব্দুল মান্নান। ওনার সৃষ্টি আমার মনের নীড়ে। তুমি আসবে বলে অন্ধকার কুঠিরে আলো ফুটেছে, আকাশে তারা জ্বলেছে। তোমার আগমনে মন বাগানে ফুটেছে হাসনা হেনা, জুই, কলি, বসেছে ভ্রমর কলি। তোমার বিষাদে আমার ঝরছে চোখের পানি, দেখা হবে জেনে আবার মুখে ফুটেছে বাণী। কত যে কেঁদেছি আমি একাকিত্ব নীরবে নিভৃতে, অপেক্ষায় প্রহর গুনেছি তোমার আগমনী বার্তাতে। তুমি এখন কত দূরে, ফুলের ডালা সাজিয়ে রাখবো তোমার হৃদয়ে, আমার মনের নীড়ে। খুব সুন্দর লিখেছেন। আর আপনার শিরোনাম বা নামকরণটা সত্যি খুব সার্থক, আমার মনের নীড়ে। সত্যি তাই। এরপরে নেক্সট আমি যার কবিতার চলে যাব, আমাদের পরিবারেরই একজন খুব গুণী সদস্যা, সীমাদির। কবিগুরুর জন্মদিন। জল পরে পাতা নড়ে, লেখা তোমার শুরু। জোড়াসাঁকোর ছোট্ট রবির সবার কবিগুরু। সূর্যের মতন বিরাজ করছো মাঝ গগনে রবি। প্রণাম জানিয়ে লিখেছি তোমায়, তুমি যে বিশ্বকবি। ঋতুরাজ রাঙালে তুমি সাত রঙার রং নিয়ে, আসিলে অপরূপা হয়ে আমি আমরা যে গিয়ে। বৈশাখীতে গান লিখেছ, এসো হে বৈশাখ, পুরাতন যত দাও সরিয়ে নতুন ডাক। ঝড়ো ঝড়ো ঝরিছে মুখর বাদল দিনে, আগমনা হয়ে গাইলে কত বলাকার পথ চিনে। বেঁধেছি আকাশ গুচ্ছ, গেঁথেছি শিউলি মালা। এসব শারদ লক্ষ্মী শুভ্র মেঘে রথে, সাজালো বরণ ডালা। হেমন্তের হিমেল রাতে
ধরাতে আধার ভরা, তুমি প্রথম গেয়েছিলে গান, বানালে আলোক ধারা। পৌষ তোদের ডাক দিয়েছে, আয়রে চলে আয়, ডালা তোদের পড়েছে যে সোনার ফসলে, মরি হায় হায় হায়। ফাগুন লেগেছে বনে বনে, শত শত কত গান লিখেছ ওই বরণের টানে। গান, কবিতায়, গল্পে, গদ্যে লিখেছিলে কত বই, তোমার স্মরণে আমরা সবাই মাথা নত করে রই। জালিয়ানবাগ হত্যাকাণ্ডে নাইট উপাধি ত্যাগ, বঙ্গভঙ্গ সায় দাওনি, চাওনি বাংলার ভাগ। রাখি বন্ধন শুরু করেছিলে, বানালে মিলন মেলা, রচনা করেছো সহজ পাঠ, ছেলেবেলার পড়া। জন্মদিনে শ্রদ্ধা জানাই ছবিকে তোমায় দেখে, খাতার পাতায় প্রণাম দিলাম, ধন্য হলাম লিখে। খুব সুন্দর লিখেছেন সীমাদি। আচ্ছা, এখানে রবীন্দ্রনাথ সম্বন্ধে মানে অনেক কিছু বলার আছে, কিন্তু এত কিছু বলার সেটা হয়তো এই অল্প সময়ের মধ্যে সম্ভব নয়। আমি তাই কবিতা বা মানে আমাদের গ্রুপের যারা কবি আছেন তাদের কবিতার দিকেই আমি ফোকাস করছি। এটা ছাড়াও মাঝে কিছু ইনফরমেশন দেওয়া বা যেটা আমরা সবাই জানি, ফলে এটা দেওয়াটা একটা ধৃষ্টতা বলে আমি মনে করি। যাই হোক, এরপরে একটা সৃষ্টিতে যাই। সেই সৃষ্টি যার নাম আলোর চার প্রহর, লিখেছেন রাজা চক্রবর্তী, আমার প্রিয় রাজা দা। রবীন্দ্রনাথের চোখের বালি উপন্যাসটি একটি সামাজিক উপন্যাস, যা বিনোদিনী, মহেন্দ্র, আশালতা এবং বিহারীর মধ্যে জটিল সম্পর্কের মাধ্যমে সমাজের বিভিন্ন দিক তুলে ধরে। বিনোদিনী একজন অল্প বয়সী বিধবা, মহেন্দ্র প্রতি আকৃষ্ট হয় এবং তাদের মধ্যে একটি বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে। মহেন্দ্রর স্ত্রী আশা এবং বিনোদিনী, মহেন্দ্রর বউ, বিহারীর সাথে বিনোদিনীর জটিল সম্পর্ক গড়ে তোলে। শেষ পর্যন্ত বিনোদিনী এবং বিহারীর মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়, যা সমাজের প্রচলিত নিয়ম কানুনকে চ্যালেঞ্জ করে। এমনটা তো হতে পারত, চোখের বালির নাম না হয়ে যদি হতো আনন্দের নয়নধারা, তখন কেমন হতো? তেমন একটি ধারণা থেকেই কবিতাটির নাম দিয়েছি আলোর চার প্রহর। এটা আমার একান্ত নিজস্ব অভিব্যক্তি, কলম। শুধুই বন্ধুদের কাছে আবেদন, কবিতাটি পড়ে তারপর মতামত জানাবো। রাজাদা এখানে একটা প্রেক্ষাপট দিয়েছেন, তারপরে উনি ওনার কবিতা লিখেছেন। খুব সুন্দর। দেখি কবিতাটা পড়ি। যদি না থাকতো সমাজের শিকল, যদি বিধবার চোখে কেউ না ছুটতো করুণা, তবে বিনোদিনী হতো আলোয় ভরা এক জীবন, নয় কোনো চোখের বালি। মহেন্দ্র বিভ্রান্ত হতো না, আশালতার ভালোবাসা থেকে মুখ ফেরাতো না। তাদের সম্পর্ক হতো স্বচ্ছ, দুজনেই দুজনকে দুজনের আলোকেই হতো আলোকিত। আশালতা কেবল স্ত্রী ছিল না, ছিল সম্মানিত অধিকার ভিত্তিক ভালোবাসার এক প্রতীক। না থাকতো অনুমতি, অপেক্ষা, হয়তো এমনটি হতো। বিহারীর নিঃশব্দ ভালোবাসা প্রকাশের ভাষা, সে বলতো আমি তোমায় চাই। বিনোদিনীর চোখে থাকতো সম্মান, ভালোবাসা হতো অপমানহীন। চারটি জীবন, বিনোদিনী, মহেন্দ্র, আশালতা আর বিহারী, ফুটো চারটি চাঁদ এক আকাশে। প্রত্যেকের জ্বলেছিল আলাদা আলো। প্রেম মানেই থাকতো না অধিকার, সম্পর্ক মানে হতো না কাঁটা তার।
চোখের বালি বদলে গিয়ে হয়তো হতো আনন্দের নয়নধারা। তবু সমাজের শিকল এখনো অটুট, আর আমরা এখনো তাকিয়ে থাকি যদি কোনো একদিন সেই শিকল ভাঙে। রাজাদা, আপনার দৃষ্টিভঙ্গিটা অপূর্ব লাগলো। আজকে একটা সত্যি বলছি, চোখের বালি পড়েছি, অডিও স্টোরিতে শুনেছি, এই ক্যারেক্টারগুলো নিয়ে সত্যি পরিচিত, কিন্তু আপনি জিনিসটাকে একটা অন্যভাবে যেই জিনিসটা রিপ্রেজেন্ট করেছেন, আজকে একটা নতুন দৃষ্টিভঙ্গি পেলাম। অনেক ধন্যবাদ, খুব সুন্দর। এবার একটু অন্যদিকে আসি। আমরা তো জানি রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি অনেক, ওনাকে হয়তো সারা জীবনও হয়তো পড়ে শেষ করা যায় না, কবিতায়, গানে, ছোট গল্প, সমস্ত কিছু। এটা ছাড়া ওনার একটা বিশেষ দিকের কথা আমি বলবো, যেটা হয়তো অনেকেই জানেন বা হয়তো অনেকে জানেন না। রবীন্দ্রনাথ ঠাকুরের পত্র সাহিত্য, এই রবীন্দ্রনাথ ঠাকুরের পত্র সাহিত্য বাংলা সাহিত্যের এক অমূল্য সৃষ্টি বা সম্পদ, যেখানে তার কবি মানুষ, দর্শন, প্রকৃতি প্রেম এবং ব্যক্তিগত অনুভূতি অত্যন্ত সহজ ও কাব্যিক ভাষায় ফুটে উঠেছিল। ছিন্নপত্র, ভানুসিংহের পদাবলী এবং পথে ও পথের প্রান্তের মতো সংকলনগুলোতে তার চিন্তাধারা ও যাপিত জীবনের অনন্য দলিল পাওয়া যায়, যা পাঠককে কবির নিভৃত মনের কাছাকাছি নিয়ে যায়। সত্যি এই দিকগুলো বা এই যে পত্র সাহিত্য, এই যে এটা একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল। যেমন রবীন্দ্রনাথের পত্র সাহিত্যের যেগুলো প্রধান দিকগুলো, যেমন ছিন্নপত্র ও পত্রাবলী, এখানে কি বলছে? ভ্রাতুষ্পুত্রী ইন্দিরা দেবী চৌধুরানীকে লেখা পত্রের সংকলন, যা শিয়ালদহ ও শাহজাদপুরে থাকার সময় সময়কার প্রকৃতির বর্ণনা ও আত্মবিশ্লেষণ সমৃদ্ধ। এটা ছাড়া যেমন আমরা ভানু সিংহের পদাবলীর কথা শুনেছি, রানু অধিকারীকে বা রানু মুখোপাধ্যায় বলা যেতে পারে লেখা পত্রের সংকলন, যা অত্যন্ত অন্তরঙ্গ এবং কৌতুক রসে ভরা। এরকম আরো আছে, যেমন ধরুন ভ্রমণ সাহিত্য, ইউরোপের প্রবাসীর পত্র, ইউরোপ যাত্রীর ডায়েরিতে তিনি প্রথম চলিত ভাষারীতি প্রয়োগ করেছিলেন। তারপরে রবীন্দ্রনাথের দার্শনিক দিকটা যদি দেখা যায়, তাহলে সেখানে দার্শনিক ও সাহিত্যিক মতবাদে তার চিঠিগুলোতে কেবল ব্যক্তিগত কথা নয়, বরং সাহিত্য, সমাজ, রাজনীতি ও জীবনের একটা গভীর দর্শন উঠেছে। ফলে ওনার এই পত্র সাহিত্যর দিকটা যদি আমরা জানি, সেখান থেকে কিন্তু আমরা বিভিন্ন ফ্লেভার পাবো। যেমন আগে বললাম ছিন্নপত্র ও ছিন্নপত্রাবলী, তারপরে ভানু সিংহের পত্রাবলী, তারপরে ভ্রমণ সাহিত্য, তারপরে দার্শনিক ও সাহিত্যিক মতবাদ এর বিভিন্ন পত্র। ফলে রবীন্দ্রনাথের পত্র সাহিত্য মোট, আমি যতদূর জানি, 19টি খণ্ডে প্রকাশিত। কেবল যোগাযোগের মাধ্যম ছিল না, বরং তা ছিল গদ্যের একটা অপূর্ব নান্দনিক রূপ। জানি না আমার অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে। আরেকটা কথা আমি বলে দিই, আমি এখানে কিন্তু কারো কমেন্ট বা কিছু আমি দেখতে পাচ্ছি না। আমি আমার মতনই অনুষ্ঠান চালিয়ে যাচ্ছি। আমি পরে অনুষ্ঠানের শেষে প্রত্যেকের কমেন্টের আমি রিপ্লাই দেব। তাহলে আবার ফিরে আসি। এরপরে যার সৃষ্টিকে তুলে ধরবো, তিনি হচ্ছেন শ্রীমতী চন্দ্রা চৌধুরী। ওনার সৃষ্টি অনুভব। ওগো রবি ঠাকুর, আজ কি বলে তোমাকে জানাবো শ্রদ্ধা, কিভাবে আমার মনের প্রদীপখানি জ্বালাবো। সত্যি তুমি নইলে মিথ্যে হতে সন্ধ্যার তারা ওঠা।
কোথায় পেলে এ অনুভব? মেয়েটি যেন তোমার কৃষ্ণবধূ, ভরা সংসারের দুঃখেই যেন মন কথা বলল। এ যেন ছোট্ট ঘর ছেড়ে উঠোনে নয়, আরো বড় এক প্রাঙ্গণ। এখানে আছে মান, অভিমান আর কর্ম। সে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠের মতো, তবু আনন্দ। একসাথে অনেক মনের আদান প্রদান। বোধহয় এক ঘরে এক জীবন, জীবনে সম্ভব নয় সেটা। মেয়েটির কালো চোখ আর হাসি মুখ, সবাই মনের আলো জেলে পথ দেখাচ্ছে। অথচ একদিন মেয়েটিকে সবাই ভয় দেখিয়েছে। বড় সংসার, অনেক লোক, তোমার কৃষ্ণকলি ভয় পায়নি। আজ শিশু থেকে বৃদ্ধ সবাই এক আলোতে আলোকিত। একদিন যারা আঁচল টেনে ধরেছিল, আজ তারা লজ্জায় মুখ নামিয়েছে। রবি ঠাকুর, একবার বাইরে এসে দাঁড়াও। আমার মনের গোপন ঘরটি ছেড়ে তোমার সঙ্গে মনের কথাগুলো বাইরে ছড়িয়ে যায়। খুব সুন্দর লিখেছেন, খুব সুন্দর লিখেছেন। আপনার লেখার বাঁধন বা যে ভাষা প্রয়োগ আপনি করেছেন, ভীষণ সুন্দর লাগে। এরপরে আমি যে কবিতায় ফিরে যাচ্ছি, সেটা আমাদের নবর্ষের একজন নতুন সদস্যা শ্রীমতী শেফালী দেবনাথের। কবিগুরুকে শ্রদ্ধা জানিয়ে ওনার সৃষ্টি কবিগুরুকে শ্রদ্ধাঞ্জলি। প্রেমের সুধা, বিরহ মিলন, হৃদয় আসন নীতি। ধ্রুবতারা হয়ে এলে ধরণীতে, দিয়ে গেলে অমূল্য উপহার। স্মৃতি পটে জীবন ছবি, রাশি রাশি শ্রদ্ধাঞ্জলি। তোমার সৃষ্টির অসীম আলো, অন্তরের গীতাঞ্জলি। বিশ্বজোড়া ভাবনা জুড়ে, প্রাণের প্রীতি স্রোতে নভের জয়ী বিশ্বকবি। তোমার কথায়, তোমার সুরে, বর্ণে গন্ধে হৃদয় তুলে। দুগ্ধ দিনের মুগ্ধ শীতল, সহজ পাঠ শিশুর ঘরে, কিশলয় মন জুড়ে। 25শে বৈশাখ এ ঐশ্বর্যমান হোক শুধু তোমার জয়গান। বিশ্বজুড়ে প্রহর কোণে, শান্তির ছবি শান্তি নিকেতন। কবিগুরু, তোমাকে জানাই প্রণাম। খুব সুন্দর। এরপরে আমি যার সৃষ্টি উপস্থাপন করতে যাচ্ছি, তার নাম হচ্ছে রওশন আক্তার। তুমি আছো নীরব। কবিগুরু, হে গুরুদেব, তুমি শুধু ইতিহাস নও, তুমি এক নীরব অনুভব। হৃদয়ের গভীর গভীরে জ্বলে থাকা এক আলো। ঠাকুরবাড়ি উঠান থেকে শুরু হওয়া সেই পথটি আজ ছুঁয়ে যায় অসংখ্য মানুষের মন। প্রকৃতির কোলে বসে তুমি সুর তুলেছিলে, তা আজ হাওয়ার তরঙ্গে ভেসে আসে অচেনা আবেগ হয়ে। দুঃখ তোমায় ভাঙতে পারেনি, বরং গড়েছিল আরো গভীর, আরো মানবিক। শান্তিনিকেতনে শুধু লাল মাটির প্রান্তর নয়, এ যেন মুক্ত চিন্তার এক উন্মুক্ত আকাশ। বিশ্বভারতী আজও বহন করে তোমার স্বপ্ন, তোমার বিশ্বাসের আলো। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের বেদনায় তোমার প্রতিবাদ ছিল নীরব, অথচ অগ্নিময়। তোমার গান শুধু সুর নয়, এ যেন মনের অজানা কথা। তুমি আছো প্রতিটি কবিতায়, প্রতিটি অনুভবে, নীরবে পথ দেখাও অদৃশ্য আলো হয়ে। সত্যি তাই। এখানে আপনি একটা কথা বলেছেন যে দুঃখ তোমায় ভাঙতে পারেনি, বরং গড়ে তুলেছিল আরো গভীর, আরো মানবিক। সত্যি তাই।
উনি জীবনে অনেক মৃত্যু দেখেছেন, অনেক আঘাত পেয়েছেন, কিন্তু প্রত্যেকটা আঘাত যেন তাকে নতুন ভাবে, নতুন নতুন সৃষ্টিতে আরো ইন্সপায়ার করেছিল। এবং অদ্ভুত লাগে যে মানুষ দুঃখকে কিরম ভাবে একটা সৃষ্টির হাতিয়ার বা মাধ্যম হিসাবে তুলে ধরতে পারে। এটা সত্যি আমরা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের থেকে শিখতে পারি। ওনার জীবনে উনি অনেক দুঃখ পেয়েছেন, ওনার কন্যা, ওনার স্ত্রী, ওনার অনেক মৃত্যু উনি দেখেছেন, কিন্তু সত্যি অদ্ভুত ওনার গান, ওনার কবিতা প্রত্যেক কটা, ওনার এক একটা দুঃখ, তারপরে ওনার যে সৃষ্টি, সে যেন আলাদা এক মাত্রা পেয়েছে। খুব ভালো লাগলো আপনার লেখাটি পড়ে। এরপরে আমি আমাদের পরিবারের একজন কবির সৃষ্টি নিয়ে আসছি, বিশ্বরঞ্জন ভট্টাচার্য। তার কবিতার নাম শুভ 25শে বৈশাখ। ওগো কবিগুরু, দিন হোক শুরু তোমারই গান গেয়ে, তোমার কিরণ মাখি অনুক্ষণ, কায় মন প্রাণ দিয়ে রবীন্দ্র সকাশে কুসুম বিকাশে, সাজায় অর্ঘ্য ডালি আজি শুভ জন্মদিনে, তোমার বরণে সকল বিষাদ ভুলি, কলরবে শুরু হোক তবে কবিতার কথা বলি, কাব্য কাননে কলি গুঞ্জনে তুলেছি কুসুম ফুলিয়ে, পরাব গলায় কবিতার মালা, সে মোর সাধ্য নহে, যতটুকু রস করিয়াছি বশ হৃদয়ের জুড়িয়া রহে, কোনো কিছু স্বাদ যায়নি কো বাদ তোমার হৃদয় দৃষ্টিতে, খুশিতে বিষাদ, মিলনে বিবাদে তোমার অমর সৃষ্টিতে, শোকের সাগরে বিজনে নগরে যেথায় গিয়াছ তুমি, দিবস রজনী রচিলে আপনি, ললিত কবিতা তুমি, প্রেম ও প্রকৃতি আর স্বদেশ প্রীতি, জগৎজোড়া খ্যাতি, তত্ত্ব জ্ঞানেও তুমি যে অদ্বিতীয়, জাগাও নতুন স্মৃতি, ছন্দেও ছড়াও গীতি কবিতা, তোমার তুলনা তুমি, তোমার বরণে, তোমার স্মরণে, তোমার চরণে চুমি, ওগো কবিবর তুমি জাদুকর, কবিতার জাল বুনি কাটালে জীবন, মুজিল ভুবন কবিতা ও গান শুনি, দিকে দিকে আজ সবে করে সাজ, জলে ধূপ বাজে শাঁখ, আজি ঘরে ঘরে পূজে কবিবরে শুভ 25শে বৈশাখ। খুব সুন্দর, অসাধারণ। এরপরে গতকাল 25শে বৈশাখ গেছে, এটা আমরা সবাই জানি, এবং এটা আমাদের কাছে একটা বিশেষ স্মরণীয় দিন। এটা ছাড়া আজকে, বিশেষ করে আজকে আরেকটি বিশেষ দিন, যেটা হয়তো আমরা ভুলে গেছি বা আজকে মাদার্স ডে। তা যাই হোক, এটা নিয়ে এই মাদার্স ডে উপলক্ষে মার সম্বন্ধে নতুন করে বলার কিছু নেই। মা সত্যি মা। এটা নিয়ে আমার একটা পছন্দের একটা কবিতা, আমার খুব ভালো লাগে কবিতাটা, মায়েরা মিথ্যা কথা বলে। আজকে সকল পৃথিবীর সকল মাদের প্রতি এই কবিতাটা উৎসর্গ করে আমি পাঠ করার চেষ্টা করছি। মায়েরা মিথ্যা কথা বলে। ছোটবেলায় যখন খেতে চাইতাম না, তখন মা বলতো ছেলেধরারা দুষ্টু ছেলেদের ঝুলিতে করে তুলে নিয়ে যায়। তারপর সবার খাওয়ার শেষে মার জন্য রাখা শেষ মিষ্টিটার দিকে যখন তাকাতাম, মা ওটা আমাকে দিয়ে বলতো মার জন্য নাকি আলাদা করে তুলে রাখা আছে। মায়েরা মিথ্যা কথা বলে। মনে আছে একবার পুজোর সময় মধ্যবিত্তদের বরাদ্দ বাজেটের চেয়ে একটু দামি একটা জুতো পছন্দ হয়েছিল, মুখে বলিনি, কিন্তু মা ঠিকই বুঝেছিল
বাবার হাতে সেই জুতোটা দিয়ে বলেছিল নিজের জন্য নাকি ওনার কিছুই পছন্দ হয়নি। আমি কিন্তু ঠিক বুঝেছিলাম মায়েরা সত্যি মিথ্যে কথা বলে। কাকতালীয় ভাবে আমার পরীক্ষার আগে মায়েরও নাকি ঘুম আসতো না, কিন্তু দেরি করে ওঠার লাক্সারি তো আর নেই, তাই চোখের নিচে কালিকে মা ওই বয়সের ছাপই বলতো। হয়তো মায়েরা সত্যি মিথ্যা কথা বলে। দিনের শেষে যখন অন্ধকার সিঁড়ির ওপরে দৌড়ে পেরোই, কারণ মা বলতো ভয় নেই, অন্ধকারের শেষে মা দাঁড়িয়ে আছে। মায়েরা শুধু অপেক্ষায় থাকে, মায়েরা ঘুমোয় না। হয়তো মায়েরা সবচেয়ে বেশি মিথ্যে কথা বলে। হ্যাঁ, মায়েরা সবচেয়ে বেশি মিথ্যে কথা বলে। এটা আমার একটা প্রচন্ড প্রচন্ড পছন্দের কবিতা। তা এই বিশেষ দিন উপলক্ষে এটা তাই পাঠ করার চেষ্টা করলাম। এরপরে একটু ভিন্ন স্বাদে ফিরে যাই। ভিন্ন স্বাদ বলতে রবীন্দ্রনাথকে নিয়ে কিছু আলোচনা হলো, তারপরে মাদার্স ডে নিয়ে। এবার বাকি আরো কিছু সৃষ্টি আছে যেটা আপনাদের সামনে তুলে ধরবো এক এক করে। আশা করি আপনাদের ভালো লাগবে। যেমন আমার ভীষণ প্রিয় একজন দাদা, নবর্ণীর একজন একনিষ্ঠ কর্মী, সৈনিক সোমেনদার সৃষ্টি উপহার। আমি আমার কবিতার জন্য একটা লাইন উপহার চাইলাম সকলের কাছে। ওরা ওদের ইচ্ছা প্রকাশ করলো। বিদ্যুতের মাঝে মুখ রেখে আকাশ থেকে বাবা বলল, বাবু পায়ের নিচের মাটিটা শক্ত কর, একটু সোজা হয়ে দাঁড়া। মাটি বুকে মুখ তুলে সন্তানেরা বলল, বাবা সুস্থ থেকো, স্বাস্থ্য ভালো রেখো। বিছানায় শুয়ে তাই নিবারণ হাঁটুটা আমার খোলা পেটের উপর তুলে কানের কাছে মুখ নিয়ে স্ত্রী বলল, রোজগারটা আরেকটু বাড়াও। আড়ালে আবডালে থাকা আমার মেয়ের বন্ধু কাবেরী নেশার পানিয়ে অন্তর্বাস ডুবিয়ে বলল, পুরুষ হয়ে আমার কাছে এসো। কলেজের বন্ধু তমাল, যে আমার রাজনীতির পাঠ দিতে আসতো, পরে পুলিশের গুলিতে মারা গিয়েছিল, বন্দুকের নল থেকে মুখ বের করে বলল, তুই মর শালা, ভীতু কোথাকার। চাঁদের মুখ থেকে চাঁদের মুখে মুখ রেখে আমার প্রতিবাদী সাহিত্যিক মাস্টার মশাই সূর্যের তেজ চোখে নিয়ে বললেন, যা লিখবি সততার সাথে লিখে যা। সাদা মেঘ এক টুকরো নক্ষত্র হয়ে মা বলল, খোকা মানুষ হ। তখনই মানুষ হবার জন্য আবার একটা লাইন উপহার চাইলাম। সোমেনদা কিছু বলার নেই, অদ্ভুত লেখনী, অদ্ভুত। আপনার লেখা তো আগেও পড়েছি, ফলে কিছু বলবো না আমি। তবে এটা বলতে পারি, এটা আপনার লেখাটা পাঠ করার চেষ্টা করেছি এবং আমি নিজে খুব পরিতৃপ্ত হলাম, ভালো লাগলো। ভালো থাকবেন। আর মাঝে আরেকবার বলে দিই যে আমি কিন্তু কারোর কমেন্ট বা কিছু কিন্তু আমি দেখতে পাচ্ছি না, ফলে আমি আমার মতনই অনুষ্ঠান চালিয়ে যাচ্ছি, ফলে আপনারা কিন্তু কিছু মনে করবেন না, আমি প্রত্যেকের কমেন্টে জবাব পরে দেব। এরপরে যে কবিতায়, আবার কবিতায় ফিরে যাই, এর পরে যার কবিতা নিয়ে আমি আসছি, শ্রীমতী কানন দাশগুপ্তা সোম। কবিতার নাম চলতে চলতে। চলতে চলতে হঠাৎ পথে থমকে পড়া হাত, হায় বন্ধু ভয় পেও না।
শেষ হয়নি রাত। হারিয়ে যাওয়ার সময় চোরাবালির স্রোত, দমকা হাওয়া ছুঁয়ে দিল সামনে জলপ্রপাত। ইচ্ছেগুলো সরিয়ে রাখি তোমার তপ্ত হাওয়ার শ্বাসে। কাম গন্ধহীন ভালোবাসা ভাসছে আকাশে। তোমার কোমল কালো চুল আল্লাতে আটখানা, উদাস বাউল গান ধরেছে। উপেক্ষা করো না, চলতে পথে হঠাৎ যদি লাগে চোখের ধাঁধা, হৃদয়টা তোমার আছে জেগে আমার পথেই বাধা। খুব সুন্দর হয়েছে। এরপরে যে কবিতাটা আপনাদের সামনে আনছি, কবিতার নাম জীবনের পথে, লিখেছেন বিশ্বরঞ্জন ভট্টাচার্য। জীবনের হাজারো জটিল পথে দুচোখে স্বপ্ন নিয়ে সর্পিল গতিতে ছুটতে ছুটতে আজ সত্যি আমি বড় ক্লান্ত। শৈশবে যাদের সাথে পেয়েছি খেলার মাঠে, তাদের ফেলে এসেছি পথের পাশে। আজ সামনে পেছনে জনমানব শূন্য, অন্তত কাছাকাছি নেই দু একজন। ঝাপসা চোখে কাছে পিঠে কাউকেই তো দেখছি না। খেলার ছলে মেতেছিলাম, ছুটেছি দিক বিদিক। খেলার শেষে বাঁশি বেজে উঠল হঠাৎ করে। খেলার ঝোঁকে আরো খেলা ছিল বাকি। পিছিয়ে থেকে আজ ছাড়তে হবে মাঠ। ইচ্ছে ছিল জিত হাসিল করেই মাঠ ছাড়ব। হঠাৎ ফসকে গেলাম, ছিটকে গেলাম। দেখি অনেক দূরে দাঁড়িয়ে আছে সারি সারি লোক। আপন স্বজন, সুজন, সাথী দাঁড়িয়ে চক্রাকারে। দেখা যাচ্ছে, তবু যেন তফাৎ বহু দূর। হাত বাড়িয়ে ডাকছে যেন দূরের বলাকা। সবাই হাত বাড়িয়ে আমার দিকে, আমিও বাড়ালাম হাত। একে 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 সবার পানে যেন অতলে তলিয়ে যাচ্ছি। হাত মেরে সবাইকে বললাম, জীবনের পথে আমি আবার হেরে গেলাম, সবাই এগিয়ে যাও, এবারের মতন আমি আসছি। খুব সুন্দর লিখেছে। জীবন দর্শন নিয়ে কতগুলো শব্দের ভিত্তি করে খুব সুন্দর লিখেছে। অপূর্ব শব্দচয়ন। দেখুন, আমি কবিতা লিখতে পারি না, ফলে আমার মানে ভাষায় হয়তো কিছু অসামঞ্জস্য থাকতে পারে, কিন্তু আপনি যে অ্যাঙ্গেলে লিখেছেন সেই অ্যাঙ্গেলটা আমার ভীষণ ভালো লেগেছে। ঠিক আছে, এরপরে আরেকটা সৃষ্টিতে ফিরে আসি। শ্রীমতী বিদিশা ভট্টাচার্য, তার কবিতার নাম নিয়মের ফাঁদে। আলো ঝলমল দিনে বাঁচে যারা, রীতিনীতির বেড়াজালে বাঁধে তারা। কিছু নিয়ম, কিছু বাধা, সমাজেরই গান। এসবের মাঝে বাঁচে যতদিন লক্ষ্য অভিমান। ছোট্ট শিশুর হাসি, মায়ের আদর, এসবের তো জীবনের অলিখিত চাদর। কিন্তু সমাজের চোখে সবই যেন ভুল। নিয়মের বেড়াজালে আটকে গেছে ভুল। কেউ খুঁজে স্বাধীনতা মুক্ত আকাশে, কেউ বাধা পড়ে রাজনীতির ফাঁসে। এই যেন দ্বন্দ্ব চারিপাশে, এই যে লড়াই, সমাজের আয়নায় সত্যিটাই লুকাই। কেউ বলে এটাই নিয়ম, এটাই পথ। কেউ বলে নিয়ম ভাঙা হোক রদ। আলোচনা চলে ক্রমাগত, বিতর্ক চলে, সত্যিটা ঢাকা পড়ে শুধু কথারই জালে। একদিন হয়তো সব নিয়ম ভাঙবে, নতুন সূর্য উঠবে, নতুন আলো ছড়াবে। তখন হয়তো সমাজ শিখবে নতুন গান, মুক্ত হবে রীতিনীতি রুদ্ধ পরাণ। খুব সুন্দর লিখেছিলেন।
মোটামুটি যে কটা কবিতা ছিল বেশ কিছু পড়েছি। এবার যদি আপনাদের ভালো লাগে একটু ডিফারেন্ট দিকে যাই, একটু অন্য ধরনের কবিতা পড়ি। একটা রবীন্দ্রনাথ ঠাকুরের আমার একটা খুব পছন্দের কবিতা আমি পড়ছি, হঠাৎ দেখা। এটা আমি গ্রুপেও পোস্ট করেছিলাম, ভিডিও মানে ভিডিওগ্রাফি করে, এবং তার সঙ্গে একটা প্রাককথনও আছে। প্রাককথনটা আমার নিজের লেখা। থাকে, এবার মূল কবিতায় ফিরে যাই। রেলগাড়ি কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি, লাল রঙের শাড়িতে ডালিম ফুলের মতো রাঙা। আজ পড়েছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়, দোলন চাপার মতন চিকন ওর মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙের একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারপাশে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্জলি। থমকে গেল আমার সমস্ত মনটা। চেনা লোককে দেখলেন অচেনার গাম্ভীর্যে। খবর কাগজ ফেলে দিয়ে আমায় করলে নমস্কার। সমাজবিধির পথ গেল খুলে। আলাপ করলেন শুধু, কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানলার বাইরের দিকে তাকিয়ে। এ যেন দিনের ছোঁয়াচ পার হওয়ার চাহনিতে দিলে অত্যন্ত ছোট দু একটা জবাব, কোনোটা আবার দিলেই না। বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় কেন এসব কথা, এর চেয়ে ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ও সাথীদের সঙ্গে। একসময় আঙ্গুল নেড়ে জানালে কাছে আসতে, মনে হলো কম সাহস নয়। বসলুম ওর একই বেঞ্চিতে। গাড়ির আওয়াজের আড়ালে বলল মৃদু স্বরে, কিছু মনে করো না। সময় কোথায় নষ্ট করবার? আমাকে নামতে হবে পরের স্টেশনে, দূরে যাবে তুমি। তাই যে প্রশ্নটার জবাব এত কাল থেমে আছে, শুনবো তোমার মুখে। সত্যি করে বলবে তো? আমি বললাম, বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়েই শুধোলো, আমাদের গেছে যে দিন একেবারে কি গেছে? কিছুই কি নেই বাকি? একটুকু রইলেন চুপ করে, তারপর বললেন, রাতের সব তারারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললেন নাকি? ও বললে, থাক, এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে। আমি চললেন একা। সত্যি এটা আমার অত্যন্ত একটা প্রিয় কবিতা। এবার আমার পছন্দের একটা কবিতা, এটা পুরো অন্য সালে। জানি না আজকের দিনে মানে এটা পুরোপুরি কিন্তু আজকে রবীন্দ্র জয়ন্তী বা মাদার্স ডে কনসেপ্ট থেকে পুরো বাইরে। একটা জীবনের দর্শন নিয়ে কবিতা, অর্পিতা সরকারের কবিতা, বোঝাপড়া। এটা দিয়েই আজকে আমাদের এই অনুষ্ঠান শেষ করব। শেষ নয়, সমাপ্তি ঘোষণা করব। নিজের সবটুকু যার জন্য ত্যাগ করেছেন, সেও কিন্তু একদিন বলবেই, কেন করেছিলি? আমি কি করতে বলেছিলাম? সমস্ত সমস্যায় তার পাশে থাকার পরও একদিন কিন্তু শুনতে হবেই, আমার সমস্যা আমি নিজেই মিটিয়ে নিতে পারতাম, তুমি না থাকলেও চলতো। তার সমস্ত হারিয়ে যাওয়া সম্পর্ককে
চেষ্টা করে তার কাছে ফিরিয়ে দেওয়ার পরও কিন্তু আচমকা সে বলবে আপনি নাকি তাকে একা করে দিতে চান। একদিন নিজের মতো থাকতে চাইলেও ব্যস্ততার অজুহাত এসে দাঁড়াবে প্রাচীরের মতো। আসলে অনুভূতিগুলো মরে গেলে রয়ে যায় শুধু যুক্তি আর তর্কের পাহাড়। তখন কথার পিঠে কথা বসে, কে ভুল কে ঠিক তারই লড়াই চলে। কারণ সেই বিশেষ অনুভূতিগুলো তো তখন মৃত, যার জন্য সবটুকু ছেড়েছেন সেও একদিন বলবে সার্থক। তাই সেটা বুঝে নিয়েই ত্যাগ করুন, কষ্ট কম পাবে। কারণ আমরা মুখে যতই বলি এক্সপেকটেশন রাখি না, আসলে ভিতর ভিতর কিছু চাওয়া তো রয়েই যায়। একটা একলা সন্ধে, একটা নিশ্চিন্ত বিকেল, হয়তো তখন চেয়েই যাই মনে মনে। তাই তো আঘাতগুলো আঘাত হয়েই আসে বারে বারে, আর আমরা নতুন করে ভেঙে পড়ি। তাই তো মনকে বারংবার বলি চল, জটিল হয়ে যায়। কিন্তু অবাধ্য মন তো আশা করতে ছাড়ে না। আশা থাকলে আশা ভঙ্গ তো থাকবেই, সেটা তো নিশ্চিত। জীবনটা ঠিক পাহাড়ের বাঁকের মতো, অসম্ভব রহস্যময়। আর যেটা নির্ভেজাল ভালোবাসা মনে হচ্ছে, কাল সেটা মনে হয় শুধুই বোঝাপড়া। নমস্কার, আপনারা ভালো থাকবেন। শুভরাত্রি। আজকে নববর্ষের এই বিশেষ কবিতা পাঠের অনুষ্ঠান এখানেই শেষ করব। শুভরাত্রি জানি সবাইকে।